নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। খোলা চিঠিতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যথারীতি মোদীর চিঠির পোস্টমর্টেম হয়ে গেছে। হওয়াই উচিত, কারণ তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রধানমন্ত্রী, আমাদের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। তার প্রতিটি পদক্ষেপ আতশ কাচের নিচে রেখে কোষ্ঠী পাথরে যাচাই করার অধিকার আমাদের সকলের রয়েছে। এক শ্রেণীর রাজনৈতিক বিশ্লেষক অবশ্য ব্যাখ্যা করেছেন যে বিহার ভোটের দিকে তাকিয়ে নাকি ধোনিকে মোদির চিঠি, তরুণ প্রজন্মের মন জয়ের চেষ্টা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের সঙ্গে বিহারের রাজনীতির একটা প্রত্যক্ষ স্বার্থ রয়েছে, কারণ সুশান্ত বিহারের ভূমিপুত্র, তাকে ঘিরে একটা আবেগ রয়েছে। কিন্তু বিহার ভোটের জন্য ধোনির বন্দনা করার প্রয়োজন হলে নীতিশ কুমার তো সবচেয়ে আগে সেটা করতেন। তিনি খোলা চিঠি লিখেছেন কি? আমি তো পড়িনি। আর তরুণ প্রজন্মের মন জয়ের জন্য মোদির ধোনিকে শুভেচ্ছা জানানোর তো প্রয়োজন নেই। তাই আমি অন্তত মোদির চিঠিতে বিহারের মানচিত্রটা ঠিক দেখতে পাচ্ছি না, আর অমন দিব্যদৃষ্টি আমার সে অর্থে নেই। মোদি বিদায়ী ক্রিকেটার রায়নাকে শুভেচ্ছা জানিয়েছেন, তবে চিঠির প্রথম পাতার নিচের দিকের একটি অনুচ্ছেদে একটু রাজনীতি গন্ধ পেলাম। একেবারে স্পষ্ট ভাষায় মোদি লিখেছেন, তুমি নতুন ভারতের প্রতিচ্ছবি, যেখানে পারিবারিক পরিচয় সাফল্যের সিঁড়ি বেঁধে দেয় না। তারা নিজেদের নামেই পরিচিত হয়, নিজেরাই নিজেদের ভাগ্য গড়ে। মোদি যে এখানে নামটুকু না করে গান্ধী পরিবারকে নিশানা করেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। মোদির কাছে এখনকার কংগ্রেস এখনো কেন এত গুরুত্বপূর্ণ, সেটা ভেবেই অবাক লাগছে অনেকের। আসলে মোদি বা মোদির মতো নেতারা আত্মতুষ্ট হন না কখনো। তিনি জানেন বিজেপি ছাড়া কংগ্রেসই একমাত্র দল যারা সর্বভারতীয় ক্ষেত্রে একটা পরিকাঠামো মেনটেন করে গেছে বা এখনো তাদের আছে। আঞ্চলিক দলগুলি দু একটা রাজ্য ছিনিয়ে নিতে পারে, কিন্তু দিল্লি বেদখল হতে পারে একমাত্র শুধু কংগ্রেস মাথা তুললেই। তাই সামান্যতম সুযোগেই গান্ধী পরিবারকে ভিড়তে ছাড়ছেন না মোদি। আর কংগ্রেসও বোঝে গান্ধী পদবি ছাড়া তাদের কোনো গতি নেই। এক একটি রাজ্যে বিচ্ছিন্ন দ্বীপের মতন ভেসে রয়েছে তাদের দল। তাদের মধ্যে ওই হাইকমান্ড, আর গান্ধীরা সরে দাঁড়ালে কংগ্রেস টুকরো টুকরো হয়ে যাবে। কংগ্রেসের মধ্যে আবার রাহুল গান্ধীকে সভাপতি করার দাবি জোরালো হতে শুরু করেছে, যদিও গান্ধীরা নাকি সেটা একেবারেই চান না, জানি না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন গান্ধীদের বোঝা বয়ে বেড়ানোর মতন বিলাসিতা করার কিন্তু জায়গায় একদমই নেই কংগ্রেস। রাজস্থানে ফিরলেন সচিন পাইলট। কংগ্রেসের বিদ্রোহী নেতা শান্ত হয়েছেন। গেহলটের কুর্সি নিরাপদ। আবার ভক্তদের চোখে সচিনেরও গুরুত্ব কমেনি। টং শহরে বিপুল উদ্দীপনার সঙ্গে সচিনকে স্বাগত জানালেন অনুগামীরা। ঘরের ছেলেকে ঘরে ফেরানোর মূল কারিগর রাহুল নয়, সোনিয়া নন, তিনি প্রিয়াঙ্কা। তিনি কি এবার ক্রাইসিস ম্যানেজার, নাকি কংগ্রেস হাইকমান্ডে আসছে নতুন মুখ? রাহুলের সহোদরা মনে করেন কংগ্রেসের এবার গান্ধীদের বাইরে তাকানোর সময় এসেছে। ইন্ডিয়া টুমোরো শীর্ষক বই লিখেছেন মার্কিন গবেষক প্রদীপ ছিব্বার ও হর্ষ শাহ। বইতে নবাগত রাজনীতিক হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রারও প্রতিক্রিয়া নেওয়া হয়েছে। প্রিয়াঙ্কার উদ্ধৃতি, রাহুল বলেছেন গান্ধীদের কারো কংগ্রেস সভাপতি হওয়া উচিত নয়। আমি এই বিষয়ে রাহুল গান্ধীর সঙ্গে সম্পূর্ণভাবে সহমত, বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। 1 বছরের বেশি সময় হয়ে গেল কংগ্রেস সভাপতির পদ ছেড়েছেন রাহুল গান্ধী। সোনিয়া গান্ধী অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। এই সময়ে প্রিয়াঙ্কার এই উদ্ধৃতি সামনে আসা বেশ তাৎপর্যপূর্ণ, যদিও কংগ্রেসের একাংশ বলছে প্রিয়াঙ্কার 15 মাস পুরনো বিবৃতির অপব্যবহার হচ্ছে। ইতিহাস গবেষক রামচন্দ্র গুহ মনে করেন দেশ আর পঞ্চম প্রজন্মের রাজতন্ত্রকে চায় না। তার মতে রাহুল গান্ধীর রাজনৈতিক মেধা নেই, হিন্দিতে রাহুল গান্ধীর সাবলীল বক্তা নন, রাহুল গান্ধীর প্রশাসনিক অভিজ্ঞতা নেই, রাহুল গান্ধী মাটি কামড়ে রাজনীতি করেন না, রাহুল গান্ধী পরিবারের ভুলেরও উত্তরাধিকারী। রাহুল যাকে চ্যালেঞ্জ করছেন তিনি 3 দফার মুখ্যমন্ত্রী, 2 দফার প্রধানমন্ত্রী। দুজনের কোনো তুলনাই হয় না, বলছেন রামচন্দ্র গুহ। শুধু তাই নয়,
গান্ধী পরিবারের ঐতিহ্যই এখন রাহুলের গলার কাঁটা। তিনি মোদীর বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ তুললে বিজেপি ইন্দিরা জামানার জরুরি অবস্থা টেনে আনে। রাহুল চীন ও লাদাখের প্রশ্ন তুললে বিজেপি নেহরুর প্রসঙ্গ তোলে। রাহুল রাফাল নিয়ে সরব হলে রাজীব জামানার বোফার্স কেলেঙ্কারি বেঁচে ওঠে। নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সততা নিয়ে প্রশ্ন তুলেও রাহুল ভুল করেছেন। চৌকিদার চোর হ্যায় স্লোগান দেশবাসী ভালো মনে নেননি। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে কংগ্রেসের হয়ে রাহুলের চুক্তির ছবিও ভাইরাল হয়েছে। সেই অভিযোগের সাফাই এখনো রাহুল দেননি। বিশেষজ্ঞদের একাংশ মনে করেন পরিস্থিতি যেদিকে গেছে, গান্ধী পরিবারের পক্ষে আর কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে হলে প্রদেশ কমিটিগুলিকে শক্তিশালী করতে হবে, ঘরছাড়াদের ঘরে ফেরাতে হবে, আর দলের মধ্যে নির্বাচন ফিরিয়ে আনতে হবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে, গন্ধ সে চাহে ধূপেরে রহিতে জুড়ে। উৎসর্গ কবিতায় লিখে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর রাহুল গান্ধীকে নিয়ে কংগ্রেসের কিন্তু সেই দশা। রাহুল যেতে চান, মোসাহেবরা বলছেন যেতে নাহি দিব। আবার কংগ্রেস বিরোধীরা মুচকি হেসে বলছেন পুরো ব্যাপারটাই লোক দেখানো। রাহুল কোনো পদে না থেকেও কংগ্রেসের সব সিদ্ধান্তেই আছেন। এখন কাউকে সভাপতি খাড়া করে রিমোট কন্ট্রোলে দল চালাতে চান। গান্ধীও নাকি ঠিক এইভাবেই কোনো পদ না নিয়ে কংগ্রেস পরিচালনা করতেন। কিন্তু সুভাষচন্দ্র বোস সভাপতি হতেই বিরোধ বাধে। হরিপুরা কংগ্রেসে সুভাষ বোসকে সভাপতি করেন মহাত্মা গান্ধী, কিন্তু 1 বছরের সভাপতিত্বে গান্ধীর গ্রাম স্বরাজের পথে হাঁটেননি সুভাষচন্দ্র বোস। ত্রিপুরী কংগ্রেসে মহাত্মা মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে সভাপতি হন বোস, কিন্তু গান্ধীর বিরুদ্ধে থেকে দল চালাতে পারেননি তিনি। কংগ্রেস ছাড়তে হয় তাকে। বর্তমান কংগ্রেসে কারোর সুভাষচন্দ্র বোস হওয়ার স্পর্ধা নেই, ক্ষমতাও নেই। তাই রাহুল গান্ধী যতই ব্যর্থ হন, তাঁর দিকেই তাকানো ছাড়া কংগ্রেসীদের কোনো গতি নেই। রাহুল ইদানিং সংবাদ মাধ্যমের ওপর বেশ চটেছেন। লকডাউনের গোড়াতেই তিনি অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, কিন্তু মিডিয়া নাকি তাকে নিয়ে ঠাট্টা করেছে। আচ্ছা বলুন তো, রাহুল কি উদ্বেগ প্রকাশের বাইরে কিছু করেছিলেন? তিনি কি বিকল্প কোনো অর্থনীতির মডেল প্রকাশ করেছিলেন আমাদের সামনে? রাহুল নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে তিনি সিরিয়াস কথা বললেও তাকে কমিক রিলিফ বলে মনে হয় আমাদের। মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী লালকেল্লার ভাষণের সমালোচনা করলেন। তার কোনো সর্বাত্মা আছে কিনা তা আপনারাই বুঝে নিন। লাদাখে কি হয়েছে আর কি হবে তা বুঝতে এই একটি ভিডিও ফুটেজই যথেষ্ট। স্বাধীনতা দিবসের দিন তিরঙ্গা পতাকা হাতে প্যানগং লেকে মার্চ করলেন ইন্দো টিবেটান বর্ডার পুলিশের জওয়ানরা। তবে রাহুল গান্ধী নিজের পুরনো অবস্থান থেকে সরেননি। স্বাধীনতা দিবসের পরের দিনই তাঁর অভিযোগ ভারতের জমি কেড়ে নিয়েছে চীন। টুইটে লিখেছেন, প্রধানমন্ত্রী ছাড়া সকলেরই ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা ও বীরত্বের ওপর আস্থা রয়েছে। প্রধানমন্ত্রীর ভীরুতাই চীনকে আমাদের জমি ছিনিয়ে নেওয়ার সাহস জুগিয়েছে। গালওয়ানে দুদেশের সংঘর্ষের পর সর্বদলীয় বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন দেশের 1 ইঞ্চিও জমি শত্রুর হাতে নেই। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণেও লাদাখের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। एलओसी से लेकर एलएसी तक देश की संप्रभुता पर जिस किसी ने आंख उठाई, देश की सेना ने, हमारे वीर जवानों ने उसका उसी की भाषा में जवाब दिया है। রাহুল গান্ধী অবশ্য এই নিয়েও মোদীকে নিশানা করতে ছাড়েননি। লাদাখ ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কথা বলেছেন মোদী, সম্প্রসারণবাদের কথা বলেছেন। রাহুলের প্রশ্ন, মোদী কেন সরাসরি চীনের নাম নেননি? लद्दाख में दुनिया ने देख लिया है, आतंकवाद हो या विस्तारवाद, भारत आज डटकर मुकाबला कर रहा है। आज दुनिया पर का भारत पर विश्वास और मजबूत हुआ है। এরপর আলাদা করে চীনের বিরুদ্ধে কিছু বলার প্রয়োজন রয়েছে কি? রাহুল গান্ধী দাবি করেন, হ্যাঁ,
রয়েছে, কিন্তু তার বিরুদ্ধে চীনের সঙ্গে আঁতাতের যে অভিযোগ উঠেছে তার এখনো জবাব দেননি রাহুল। 2008 সালে কংগ্রেস ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এক চুক্তি হয়। কংগ্রেসের হয়ে সেই চুক্তি রাহুল গান্ধী সই করেন। অভিযোগ, ওই চুক্তিতে ভারতের স্বার্থহানি হয়। রাহুল গান্ধীর বিরুদ্ধে এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন আইনজীবী মহেশ জেঠমালানি। সুপ্রিম কোর্ট তাঁকে দিল্লি হাইকোর্টে যেতে বলেছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। চীনের বিরুদ্ধে মোদি কতটা কড়া পদক্ষেপ করেছেন তা চীনই সবচেয়ে ভালো জানে। লাদাখে কার কত ইঞ্চি জমে গেল তা কিন্তু এখানে বসে সত্যি আমি জানি না এবং বলতেও পারবো না। তবে চীনা অ্যাপ বন্ধ করায় বেজিং যে বেশ ধাক্কা খেয়েছে তা তাদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট। শেষ যে গোয়েন্দা রিপোর্ট পাচ্ছি তাতে লাদাখের কাছে 7টি এয়ারবেসে চীনের বায়ুসেনার সক্রিয়তা বেড়েছে। ভারতীয় সামরিক বিভাগ সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে এবং লাদাখের কাছেই চীন পরমাণু অস্ত্রের বাংকার বানাচ্ছে বলেও খবর মিলেছে। এদিকে পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদ তো খুল্লা পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে বসে আছেন, কিন্তু আধুনিক যুদ্ধ এবং যুদ্ধে পরমাণু অস্ত্রের ভিত্তিতে কিন্তু সেটা হয় না, ওটা শেষ অস্ত্র। তার আগে হয় কূটনীতির যুদ্ধ। সেখানে মোদির কাছে গোহারা হেরে বসে আছেন ইমরান খান। ইসলামী বিশ্বে পাকিস্তান আজ কোণঠাসা। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তাদের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে এখন চীনে পাঠাচ্ছেন খান নিয়াজি। এজেন্ডা হচ্ছে সৌদির ঋণ শোধ করতে চীনের কাছে হাত পাতো। মোদি এবং মুসলিম ভারতীয় রাজনীতিতে অতি পরিচিত দুই শব্দ এবং একসঙ্গে উচ্চারণ করলে অত্যন্ত বিতর্কিত। কিন্তু মুসলিম বিশ্বে মোদি বেশ জনপ্রিয়। প্রধানমন্ত্রী হওয়ার পরেই কূটনীতির অংশ হিসেবেই একের পর এক ইসলাম প্রধান দেশে সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 2015 সালে সংযুক্ত আরব আমিরশাহী সফরে যান প্রধানমন্ত্রী। 34 বছর পর প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী আবুধাবিতে যান। 2016 সালে মক্কা মদিনার দেশ সৌদি আরবে যান নরেন্দ্র মোদি। কাতার ও কুয়েতের সঙ্গেও সম্পর্ক মজবুত করেছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনকেও খোলা মনে সমর্থন জানিয়েছে দিল্লি। আর মোদির সফল কূটনীতিতে ক্রমশ কোণঠাসা হয়েছে পাকিস্তান। 57টি মুসলিম দেশকে নিয়ে তৈরি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি তৈরিতে কার্যকরী ভূমিকা নিয়ে বর্তমানে এই গোষ্ঠীতে বন্ধুহীন পাকিস্তান। শত চেষ্টা সত্ত্বেও কাশ্মীর নিয়ে সংগঠনে একটিও প্রস্তাব পাশ করাতে পারেনি পাক। অতীতে ওআইসির সাধারণ সভায় আমন্ত্রিত পেয়েছিলেন সুষমা স্বরাজ। প্রতিবাদের সম্মেলন বয়কট করেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। অনুচ্ছেদ বিলোপের পর বহু চেষ্টাতেও ওআইসির বিদেশমন্ত্রীদের বৈঠক ডাকতে ব্যর্থ হয়েছেন পাক বিদেশমন্ত্রী। আয়োজক দেশ সৌদি আরব কান দেয়নি। প্রতিবাদে ইসলামিক সংগঠন ভেঙে দেওয়ার হুমকি দেয় পাকিস্তান। আজ তারা নিজেই ভাবুন। পাকিস্তানকে ঋণ ও ধারে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে সৌদি আরব। তার ঠিক বিপরীতে সৌদির সঙ্গে ভারতের সম্পর্ক। গুজরাটের সবচেয়ে বড় তৈল শোধনাগার বানাবে সৌদি কোম্পানি আরামাকো। ভারতে $10,000 কোটি বিনিয়োগও করবে তারা। সুন্নি মুসলিম বিশ্বের প্রধান সৌদি আরব, আবার শিয়া মুসলিম বিশ্বের প্রধান ইরান। মজার কথা হচ্ছে পারস্য উপসাগরের দুই প্রতিবেশীর সঙ্গেই ভারতের দারুণ সম্পর্ক। ইরানের সঙ্গে সম্পর্ক বেশি আন্তরিক এবং বেশি পুরনো। সৌদি ইরান হোক বা ইরান আমেরিকা, দুই ধরনের দ্বন্দ্বেই মুনশিয়ানার সঙ্গে নিরপেক্ষ থেকে সম্মান অর্জন করে নিয়েছে ভারতের কূটনীতি। পাকিস্তান ঠিক উল্টো পরিস্থিতিতে। একাধিক প্রশ্নের মুখে তারা। ইরানে শিয়া বিপ্লবকে কি সুন্নি প্রধান পাকিস্তান সমর্থন করে? তুরস্কে অটোমান সাম্রাজ্য ফেরানোর চেষ্টাকে সমর্থন করে পাক? কাতারে মুসলিম ব্রাদারহুড মাথা তুলছে, পাকিস্তান কি তার পক্ষে? এই সব প্রশ্নের জবাব তো মেলেইনি, বরং কাশ্মীর নিয়ে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক খারাপ করে বসে আছেন ইমরান খান। ইমরানের সেই কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছেন মোদি। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে মধ্যপ্রাচ্যের বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে থাকা ভারতীয়দের দেখভালের জন্যই এই কৃতজ্ঞতা। ছোট্ট পদক্ষেপ, কিন্তু ফলাফল সুদূর প্রসারী। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কয়েকদিন পরেই সংসদের বাদল অধিবেশন।
তখনই সম্ভবত স্থায়ী কমিটির সামনে হাজির হতে হবে ভারতে ফেসবুকের প্রধান আঁখি দাসকে। মার্কিন সংবাদপত্রে পেশ এক রিপোর্ট, তার জেরে কাদা লেগেছে এই সোশ্যাল মিডিয়ার গায়ে। ফেসবুকের এক আপত্তিকর পোস্ট থেকেই হিংসা ছড়ায় বেঙ্গালুরুতে। সামাজিক শান্তি নষ্টে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের অভিযোগ বিশ্বজুড়ে। এবার ফেসবুকের বিরুদ্ধে উঠল পক্ষপাতিত্বের অভিযোগও। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন, ভারতের শাসক দল বিজেপিকে চটাতে ভয় পায় ফেসবুক। বিজেপি নেতারা হিংসায় উস্কানি বা বিদ্বেষে প্রচার করলেও শাস্তি পান না। বিজেপি নেতাদের বিরুদ্ধে বিদ্বেষরোধ আইন প্রয়োগে বাধা দেওয়া হয়। বাধা দেন ভারতের ফেসবুক পলিসি এক্সিকিউটিভ আঁখি দাস। আঁখি কর্মীদের বলেন, বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সংস্থার ক্ষতি হবে। এই রিপোর্ট লোপ্পা ক্যাচের মতন লুফে নিয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী টুইট করেছেন, ভারতে বিজেপি ও আরএসএস ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করে। ওরা ভুয়ো খবর ও ঘৃণা প্রচার করে ভোটারদের প্রভাবিত করে। অবশেষে মার্কিন মিডিয়ায় ফেসবুকের স্বরূপ প্রকাশ হলো। রাহুল গান্ধীকে জবাব দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় আইনমন্ত্রী পাল্টে টুইটে কংগ্রেসকে আক্রমণ করেছেন। রবিশঙ্কর প্রসাদ লিখেছেন, নির্বাচনের আগে কেমব্রিজ অ্যানালিটিকা ও ফেসবুকের তথ্য চুরি চক্রান্তে তোমরা হাতে নাতে ধরা পড়েছ, এখন আমাদের নিয়ে প্রশ্ন তুলছ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন, ভারতের রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। নিজেদের সমর্থনে তড়িঘড়ি বিবৃতি দিয়েছে মার্ক জুকারবার্গের সংস্থা। বিদ্বেষী বক্তৃতা এবং হিংসায় উস্কানি আছে এমন পোস্ট আমরা প্রতিহত করি। বিশ্বজুড়ে রাজনৈতিক পদ ও পার্টি নির্বিশেষে আমাদের একই নীতি। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট প্রকাশের পর পুলিশের দ্বারস্থ ভারতের ফেসবুকের পাবলিক পলিসি এক্সিকিউটিভ আঁখি দাস। দিল্লি পুলিশের সাইবার সেলে তার অভিযোগ, অনলাইন পোস্টে আমার বিরুদ্ধে হিংসাত্মক হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পোস্টে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের প্রতিলিপি ও আমার ছবি ব্যবহার করা হচ্ছে। বিতর্ক পৌঁছেছে সংসদেও। বিষয়টি নিয়ে তদন্ত করতে পারে তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। সংসদে তলব করা হতে পারে ফেসবুক কর্তাকে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এডিট পেজ আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শুক্র প্রতিদিন রাত 10টায়। গুড বাই।